নমস্কার, আমি অমলেন্দু। গল্প আড্ডা ব্লগে সুস্বাগত। লোকাল ট্রেনে চলেছি খড়দা স্টেশনে। খড়দা 1 নম্বর স্টেশনের বাইরে থেকেই পেয়ে যাব টোটো অটো। চলেছি শ্যামসুন্দর জিউ মন্দিরে। আপনি যদি বিটি রোড দিয়ে আসেন, ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠে খড়দাহ থানা স্টপেজে নামবেন, সেখান থেকে পেয়ে যাবেন অটো টোটো। গৌর নিতাই। গৌর হলো গৌরাঙ্গ মহাপ্রভু, আর নিতাই হলো প্রভু নিত্যানন্দ। আজ প্রভু নিত্যানন্দের কথা বলবো। জন্ম বীরভূমে। তার ছোটবেলার নামটি অদ্ভুত, কুবের। আরও অদ্ভুত তার সন্ন্যাসী হওয়ার ঘটনাটি। তার বাবা এক সন্ন্যাসীকে কিছু দান করতে চেয়েছিলেন। সন্ন্যাসী তার ছেলে কুবেরকে দান করতে বললেন, কারণ সন্ন্যাসীর একজন সাহায্যকারী প্রয়োজন। বাবা খুব কষ্ট পেলেও সন্ন্যাসীকে দেওয়া কথা রেখেছিলেন। সন্ন্যাসী কুবেরের নাম দেন নিত্যানন্দ। ঘুরতে ঘুরতে তিনি আসেন পুরীতে। সেখানেই পরিচয় মহাপ্রভু চৈতন্যের সাথে। বাকিটা ইতিহাস। মহাপ্রভু নির্দেশেই 1519 সালে বর্ধমান জেলার শালিগ্রামের সূর্যদাস সরখেলের 2 কন্যা বসুধা ও জাহ্নবী দেবীর সাথে পানি গ্রহণ করেন নিত্যানন্দ। তখন তার বয়স 45-এর কিছু বেশি। এরপর শ্রী নিত্যানন্দ কিছুদিন সস্ত্রীক, নবদ্বীপ, শান্তিপুর ও সপ্তগ্রামে বসবাস করার পর খড়দহে এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। খড়দা টিকিট কাউন্টার থেকে সামনে 2 পা এগিয়ে গেলেই পাবেন টোটো অটো। আগেই বলেছি, অটো নেবে 10 টাকা। আর একটু এগিয়ে গিয়ে শেয়ার অটো পাবেন 1 পা এগিয়ে গিয়ে। কিংবদন্তি আছে, বাসস্থানের জন্য স্থানীয় ভূস্বামীর নিকট 1 খণ্ড জমি প্রার্থনা করেছিলেন নিত্যানন্দ প্রভু। ভূস্বামীটি বিদ্রুপ করে গঙ্গায় একটি খড় নিক্ষেপ করে বলেন, ওই স্থানে থাকো গিয়ে। নিত্যানন্দের অলৌকিক প্রভাবে সত্যি ওই স্থানে গঙ্গাগর্ভে একটি চর তৈরি হলো। পরবর্তীতে তিনি গৃহ নির্মাণ করলেন ওই স্থানে। ছুঁড়ে দেওয়া খড় থেকে এই গ্রামের উৎপত্তি, তাই নাম হয় খড়দহ। বসুধার গর্ভে বীরভদ্র ও গঙ্গাদেবী নামে নিত্যানন্দের 1 পুত্র 1 কন্যা জন্মগ্রহণ করেছিলেন খড়দাহেরই কুঞ্জবাটিতে। এখন দেখছেন গোপীনাথ জিউয়ের মেজবাটি মন্দির। এর উল্টো দিকেই কুঞ্জবাটি। একজন সন্ন্যাসী নিত্যানন্দ প্রভু, বয়স 45-এর ওপরে। তিনি আবার 2 জন নারীর পানি গ্রহণ একসাথে করেছেন। এটা খুব অদ্ভুত লাগতে পারে আপনার কাছে। প্রমাণ নেই আমার কাছে, কিন্তু এ কথা সত্য। এবং অনেকেই জানেন যে জাহ্নবী দেবী পুরোপুরি নারী ছিলেন না, যে কারণে জাহ্নবী দেবীর কোনো সন্তানও হয়নি। তিনি বংশীবদনের পুত্র দক্ষকে দত্তক নেন, যার নাম রামচন্দ্র গোস্বামী। এনার বংশধররাই হলো খড়দায়ের গোস্বামীরা। এই সেই কুঞ্জবাটি যেখানে নিত্যানন্দ প্রভু থাকতেন। বীরভদ্রের জন্ম এখানেই হয়। বৈষ্ণব ধর্মের তিনিও একজন সুযোগ্য প্রচারক ছিলেন। কথিত আছে তিনি একবার 1200 বৌদ্ধকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেছিলেন। এই বাড়িতে স্থানাভাব হওয়ায় বিগ্রহকে একটি নতুন মন্দির তৈরি করে পাশে স্থাপন করা হয়, যা শ্যামসুন্দর জিউ মন্দির হিসেবে পরিচিত। এই সেই শ্যামসুন্দর জিউ মন্দির কুঞ্জবাটির পাশেই।
এখানেই বিগ্রহকে নিয়ে যাওয়া আসা হয়। বীরভদ্র গোস্বামীর কথা বলছিলাম। বীরভদ্র গোস্বামী দৈবাদেশ পেয়েছিলেন যে মালদহের নবাবের রাজপ্রাসাদের তোরণে রয়েছে একটি কালো পাথর। কিংবদন্তি অনুসারে শ্রীকৃষ্ণ ওই পাথরটির ওপর দাঁড়িয়ে যজ্ঞে আহত ব্রাহ্মণদের পা ধুইয়ে দিয়েছিলেন। দৈবাদেশ ছিল বীরভদ্রকে সেই পাথর থেকেই কৃষ্ণ বিগ্রহ তৈরি করিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করতে হবে। বীরভদ্র লোকজন নিয়ে নাম সংকীর্তন করতে করতে হাজির হলেন মালদহে। গৌড়ের নবাব তখন সোলেমান খাঁ। যা হবার তাই হলো। মালদহের নবাব যথারীতি বীরভদ্রকে বন্দি করলেন। বীরভদ্রের জাত নষ্ট করার জন্য কাপড় দিয়ে ঢাকা গোমাংসের থালা নিয়ে আসা হলো। ঢাকনা সরানো হলে দেখা গেল গোমাংসের বদলে থালায় রয়েছে পুষ্পমাল্য। নবাব দমলেন না, সুরার পাত্র আনিয়ে বীরভদ্রকে পান করতে বললেন। এবারেও দেখা গেল সুরার বদলে পাত্রে রয়েছে দুধ। এবার নবাব ভয় পেলেন। তিনি বীরভদ্রের কাছে ক্ষমা চাইলেন, অনুরোধ করলেন বীরভদ্র যদি তার দৈব ক্ষমতার সাহায্যে নবাবের রুগ্ন জামাইকে সুস্থ করে দেন তবে তিনি ওই বিশেষ কোষ্ঠী পাথরটি দিয়ে দেবেন। যদিও নবাব এটা বুঝতে পারছিলেন না যে বীরভদ্র কী উপায়ে ওই পাথরটি তোরণ থেকে খুলে নেবে। যাই হোক, বীরভদ্রের নির্দেশে সুরার পাত্রের দুধটি জামাইকে পান করতে দেওয়া হয়। জামাই সেটি খেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। উল্টো দিকে আচমকাই প্রচণ্ড বজ্রপাত। সবাই অবাক হয়ে দেখলেন বজ্রের আঘাতে তোরণ থেকে খুলে পড়েছে বিরাট এক কোষ্ঠী পাথরের খণ্ড। তোরণের কোষ্ঠী পাথরটি কেমন করে মালদহ থেকে খর্দায় এলো সে গল্পও বেশ মজাদার। বীরভদ্র কোষ্ঠী পাথরটিকে ভালো করে খড়ে জড়িয়ে মালদহের গঙ্গায় ভাসিয়ে দিয়ে বললেন, প্রভু তুমি খর্দায় যাও। পাথরটি জলে ভাসতে ভাসতে হাজির হয়েছিল খর্দার ঘাটে। সেই ঘাটেরই নাম শ্যামসুন্দর ঘাট। শান্তিপুর থেকে শিল্পী নয়ন ভাস্কর এসে ওই কোষ্ঠী পাথর থেকে 3টি কৃষ্ণ বিগ্রহ তৈরি করলেন, যার মধ্যে একটি শ্যামসুন্দর বিগ্রহ। 977 বঙ্গাব্দে মাঘী পূর্ণিমায় শ্যামসুন্দরের মূর্তিটি কুঞ্জবাটিতে প্রতিষ্ঠা হয়েছিল। আগেই বলেছি সেখানে জায়গার অভাবের জন্য নতুন এই শ্যামসুন্দর মন্দির তৈরি হয়। মন্দিরের দেওয়ালে দেখছেন শ্রীকৃষ্ণের নানা লীলা কাহিনী, আর গর্ভগৃহে রূপ সিংহাসনে অষ্টধাতুর শ্রীমতী শিলাময় অনন্তদেবের সঙ্গে রয়েছেন শ্যামসুন্দর, হাতে মুরলী। 1774 সালে শ্রীরামকৃষ্ণ খর্দায় এসেছিলেন শ্যামসুন্দর দর্শন করতে। দেখেছিলেন এই রাসমঞ্চ। পরবর্তীতে এসেছিলেন শ্রী সারদা মাও। শ্রী শ্রী মা পরবর্তীকালে ভক্তদের বলেছেন, ঠাকুর বলতেন দক্ষিণেশ্বরের ভবতারিণী, কালীঘাটের কালী আর খর্দার শ্যামসুন্দর এরা জীবন্ত, হেঁটে চলে বেড়ায়, কথা কন, ভক্তের কাছে খেতে চান। এই রাস পূর্ণিমায় খর্দা যেন গুপ্ত বৃন্দাবন। বিগ্রহকে চতুর্দোলায় চাপিয়ে রাসমঞ্চে নিয়ে আসা হয়। রাসের শেষ দিনে মন্দিরে খিচুড়ি লুট উৎসবের সবচেয়ে জনপ্রিয় আমোদ। শ্রী রাধা শ্যামকে নিবেদিত খিচুড়ি ভক্তেরা লুট করে নিয়ে যায় মন্দির সংলগ্ন পথের ধারে। লুণ্ঠিত খিচুড়ির কণা আস্বাদ করে আনন্দে মেতে ওঠেন তারা। মন্দির চত্বর ও সংলগ্ন পথপ্রান্তরের প্রতিটি ধূলিকণাও তখন শ্যামময়। আর এই ঘাট, যেটা সম্ভবত রাসখোলার ঘাট নামে পরিচিত, অপূর্ব গঙ্গার দৃশ্য। এখানেই শেষ করছি আজকের ব্লগ। পরের ব্লগে নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর গল্প।
সুস্থ থাকুন, ভালো থাকুন।